আসসালামু আলাইকুম। শুরুতেই একটা কথা বলে নিই, তা হচ্ছে আমাদেরকে অনেকে টেক্সট করছেন, অনেকে পোস্টের নিচে কমেন্ট করছেন সর্বশেষ ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদকে কেন বাদ দেয়া হয়েছে। সত্যিকারের অর্থে একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেয়া হয় নাই। এমন না যে মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে যাবেন না, তিনি বিশ্বকাপেও যাবেন এবং সেরা 11তে মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম পছন্দ হিসেবেই থাকবেন। সত্যিকারের অর্থে মাহমুদুল্লাহ রিয়াদ তার ক্যারিয়ারের যে অবস্থায় এখন আছেন, যে বয়সে তিনি আছেন, তার তো সব ম্যাচ খেলার দরকার নাই। তিনি বেছে বেছে ম্যাচ খেলতেই পারেন। অগুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে আপনার হয়তো বা অন্য কাউকে সুযোগ দিতে হবে কিংবা আপনি একটু কম্বিনেশনটা দেখবেন, সে সমস্ত ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ চাইলে রেস্ট নিতেই পারেন এবং ব্যাপারটা ট্রাস্ট মি এরকমই ঘটেছে। এখানে আসলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার কোনো কিছু নাই বা এখানে এটা চিন্তা করার কিছু না যে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। তানভীরকে দেখা প্রয়োজন ছিল, দেখা হয়েছে যে তানভীর কতটুকু ন্যাশনাল টিমের সঙ্গে ইনকর্পোরেট করতে পারেন। সো তানভীরকে নেয়ার পেছনে একটা অন্যতম বড় কারণ হচ্ছে বিশ্বকাপে যে ধরনের ভেন্যুতে খেলা হবে, প্রথম দুইটা ম্যাচ বাদ দিলে আপনি যদি পরের দুইটা ম্যাচ কিংসটাউন চিন্তা করেন, ইটস ভেরি মাচ স্পিন ফ্রেন্ডলি। আমি একটু আপনাদেরকে দেখাই কিংসটাউনের যে ভেন্যুটা, সেটা এয়ারপোর্টের দক্ষিণ দিকে অবস্থিত, বাতাস রয়েছে এবং এই ভেন্যু যদি আপনারা একটু পর্যালোচনা করে দেখেন, সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে 2014 সালে, টি-20 ম্যাচ হয়েছে 2013 সালে। কিন্তু আপনি থ্রু আউট দ্য ফেজ যদি চিন্তা করে দেখেন একটু, তাহলে এই মাঠে স্পিনাররাই সবচেয়ে বেশি ডমিনেট করেছেন এবং স্লো মিডিয়াম পেস বোলাররা ডমিনেট করেছেন। স্পিনারদের ক্ষেত্রে টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনি যদি খেয়াল করে দেখেন, টেস্ট ম্যাচের কথা এই কারণে বলছি কারণ একটা ভেন্যু সম্পর্কে আসলে টেস্ট ম্যাচ ক্রিকেট থেকে আরও বেটার বোঝা যায়। টেস্ট ম্যাচ ক্রিকেটে 5 উইকেট নিয়েছেন যারা, বেশিরভাগই স্পিনার। মাহমুদুল্লাহ রিয়াদ 5 উইকেট নিয়েছেন, তাইজুল ইসলাম 5 উইকেট নিয়েছেন, কার্ল হুপার অফ ব্রেক বোলার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের, 5 উইকেট নিয়েছেন, মুতাইয়া মুরলীধরন 5 উইকেট নিয়েছেন। ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা করেন সুলেমান বেন 5 উইকেট নিয়েছেন, তাইজুল ইসলাম 5 উইকেট নিয়েছেন। লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদের একটা ডমিনেশন কিন্তু এই মাঠে আছে। ইভেন আপনি টি-20 ক্রিকেটে যদি চিন্তা করেন, দুইটা ম্যাচ হয়েছে, কারা কারা ভালো করেছেন। পাকিস্তানের জুলফিকার বাবর, তিনি একটা ইনিংসে 23 রান দিয়ে 3টা উইকেট পেয়েছিলেন। মোহাম্মদ হাফিজ 2 ওভার বল করে 4 রান দিয়ে 2 উইকেট পেয়েছিলেন। সুনীল নারায়ণ 24 রান দিয়ে 1টা উইকেট, মার্লন স্যামুয়েলস 33 রান দিয়ে 1টা উইকেট। আবার আরেকটা ম্যাচে স্যামুয়েল বদ্রি 16 রান দিয়ে 2 উইকেট, নারায়ণ 26 রান দিয়ে 3 উইকেট, জুলফিকার বাবর আবার 37 রান দিয়ে 2 উইকেট, সাইদ আজমল 2টা উইকেট পেয়েছিলেন 21 রান দিয়ে। সো টি-20 ক্রিকেটে ইট হ্যাজ বিন অলওয়েজ দ্য স্পিনার্স যারা এই মাঠে ডমিনেট করে গেছেন। বাট রিসেন্টলি কোভিডের পর ওই জায়গায় একটা লোকাল ডোমেস্টিক টি-10 প্রিমিয়ার লিগ হয়। ওই ডোমেস্টিক টি-10 প্রিমিয়ার লিগ আমরা যদি চিন্তা করি, তার নামটা হচ্ছে ভিনসি প্রিমিয়ার লিগ। লাস্ট 2023 মৌসুমে আপনি যদি টপ 5 উইকেট টেকার্সদেরকে একটু লক্ষ্য করে দেখেন, তাহলে এখানে একজন লেফট আর্ম স্পিনার আছেন যার নাম হচ্ছে রবীন্দ্র পাটসদ। বাদবাকি প্রত্যেকটা অর্থাৎ 4 জন বোলারই কিন্তু স্লো মিডিয়াম বোলার, এমন না জোরে বোলার, এক্সপ্রেস জোরে বোলার। এই জায়গাটায় রিসেন্ট পাস্টে যে বিষয়টা দেখা গেছে, তাদের যে ডোমেস্টিক টি-10 লিগ, সেখানে একটু মিডিওকার পেস বোলার যারা মিডিয়াম পেস বোলিং করেন, একদম মিডিয়াম, ধরেন আমাদের সৌম্য সরকার, তারা বেশিরভাগ ক্ষেত্রে উইকেট পেয়েছেন। ওইখানে বাতাস আছে, ছোটো ছোটো ডিভিয়েশন পাওয়া যায়। আমরা দেখেছি যে মাঠের মধ্যে মোটামুটি বেশ ভালো বাতাস আছে এবং ইস্টার্ন সাইডটাতে বিষয়টা এরকম হয়েছে যে নতুন রেনোভেট করা হয়েছে, ওয়েস্টার্ন সাইড থেকে বাতাস আসে। সো স্লো মিডিয়াম পেস বোলাররা কিন্তু বেশ ভালো ডমিনেট করতে পেরেছেন ওই টি-10 লিগে। এবং একটা বিষয় লক্ষণীয়, 30টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ এমন হয়েছে যে সমস্ত ম্যাচে 140-এর উপর টি-10 ম্যাচে রান হয়েছে। আপনারা যদি অ্যাভারেজ চিন্তা করেন, তাহলে সেটা হচ্ছে 95 ওই টি-10 লিগে অ্যাভারেজ স্কোর এবং ভেরি মাচ বোলিং ফ্রেন্ডলি। লাস্ট টি-10 লিগটাতে স্লো মিডিয়াম পেস বোলাররা ভালো করেছেন। সো আমার কাছে মনে হয় যে সৌম্য সরকার, তাকে হয়তো বা ওই মাঠে বোলিং করানো হতে পারে এবং বাংলাদেশ 15 জনের দলে 4 জন স্পিনার নেবে, কারণ প্রথম রাউন্ডে এই 2টা ম্যাচ এবং পরের রাউন্ডে যদি ইনশাল্লাহ বাংলাদেশ ওঠে, তখনও কিন্তু ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে। সো তানভীরকে যে কারণে দেখা হয়েছে, তার পেছনে কারণটা হচ্ছে স্পিন ডমিনেশনটা আসলে ওয়েস্ট ইন্ডিজের ওই জায়গাটা অনেক বেশি এবং ইনিশিয়ালি প্রথম রাউন্ডের যে 2টা ম্যাচ কিংসটাউনে, সেখানে স্পিনারদের একটা ডমিনেশন থাকবে। এবং পেস বোলার যদি বলেন, মোস্তাফিজ, সৌম্য সরকার, মানে মোস্তাফিজ ওই যেটা বলছিলাম 110, 111, 115 তার কাটারের জায়গা আছে। সৌম্য সরকার মিড ওভার্সে বেশ ভালো কন্ট্রিবিউশন রাখতে পারেন, সেটা আমার কাছে মনে হয়। সো ভেন্যু বিবেচনায় যে কন্ডিশনে খেলা হচ্ছে, মেবি তানজিম হাসান সাকিব, তাকে ড্রপ করা হবে। তিনি হয়তো বা বেস্ট 15-এ চান্স পাবেন না। টিম অলমোস্ট রেডি। আমার কাছে মনে হয় যে আর কোনো পজিশন নিয়ে আর কোনো চিন্তাভাবনা নাই। এখন আপনাদের অনেকে বলবেন যে নাজমুল হোসেন শান্তর বিষয়টা, ভাই প্লেয়ার তো নাই, 19 জন 20 জন এই প্লেয়ার, এর মধ্যেই খেলতে হবে। হুট করে আপনি শান্তকে বাদ দিয়ে আরেকজন প্লেয়ারকে নিতে পারবেন? আপনি বলতে পারেন XYZ অনেক নাম বলতে পারেন, কিন্তু সত্যিকারের অর্থে ওই এরাই ঘুরে ফিরে প্লেয়ার আছেন। আপনি যার নামই বলেন না কেন, তিনিও যখন দলে আসবেন তারও ব্যর্থতা হবে। সত্যিকার অর্থে বাংলাদেশের ব্যাটিং এই মুহূর্তে ফর্মে নাই, লিটন ফর্মে নেই, শান্ত ফর্মে নেই। তানজিদ তামিম ভালো করছে, তাওহিদ ভালো করছে, রিয়াদ ভাই ভালো করছেন, জাকির ভালো করছে।
কিন্তু টপ অর্ডার হ্যাজ বিন আ ম্যাটার অফ কনসার্ন। এখানে আসলে কাউকে আপনি বাদ দিতে পারবেন না, আপনি বলতে পারবেন না শান্তকে বাদ দেন, অপশন নাই। অপশন যদি থাকতো ইন্ডিয়ার মতো কোয়ান্টিটি নাম্বার অফ অপশনস, বলতাম যে ঠিক আছে শান্তকে বাদ দিয়ে আপনি অন্য কাউকে নেন, বাট এখন আপনার কাছে অপশন নেই। এখন ওইটা তো আসলে ওই বাসায় বসে ফেসবুকে অনেক কিছুই বলা যায়, কিন্তু বাস্তবতাটা যারা সিলেকশন করেন তাদের হাতে এখানে অপশন নাই। হুট করে চাইলে এখন পারভেজ ইমনকে আপনি খেলাইতেও পারবেন না, একটা দুইটা ম্যাচ দেখেও সব কিছু জাজ করা যাবে না, কারণ ওভার দ্য ইয়ার্স এরা খেলে আসছে, এরা এক্সপিরিয়েন্সের জায়গাটা আছে। সো ব্যাটিংয়ের জায়গাটা ভালো নাই, এটা অস্বীকার করার কিছু নেই, ভালো নেই, কিন্তু বাদ দেওয়ার অপশনও নেই। শান্তর ব্যাটিংয়ের প্রবলেম নিয়ে একটা এন্টায়ার ভিডিও করতে চাই, আশা করছি আপনারা দেখবেন। কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আপনারা কী মনে করছেন। থ্যাংক ইউ।